দুনিয়াটা কি যে এক আজব কারখানা। আজ 15 জুলাই, আজকে আশুরা। তো 15 তারিখে আমি আজব কারখানা দেখতে নিজেই আজব কারখানা হয়ে গেছিলাম। তো এই জন্য আজকে আবার যেতেছি আজব কারখানা দেখতে। তো বিকাল 5টা না 4টা 15-তে হইতেছে শো। এখন প্রায় 3টা বাজে, তো আমি এখনই বের হয়ে যাব। যেহেতু ম্যাটিনির শো মানে দুপুরের পরবর্তী শো দেখতে যেতেছি, তো সেই জন্য খরচ বেশি লাগবে, এই জন্য মেজাজ খারাপ। এটা সকালে আজকে 11:30টার সময় শো ছিল না, ওয়েবসাইটে দেখলাম। তো আজব কারখানা পুরো একটা লস প্রজেক্ট। প্রথম দিনও আপ ডাউনের আজ এরকম খরচ গেল, আজকে আবার খরচ যাবে। আবার হইতেছে সিনেমা টিকিটের দামও 50 টাকা বেশি, 50 টাকা না 100 টাকা, এখন কত বেশি হয় সেটা এখন যায় দেখতে হবে। তো আজকে যাচ্ছি আশুরার দিনে সিনেমা দেখতে আজব কারখানা। বাহ, প্রচন্ড উজ্জ্বল ঝলমলে একটা দিন। তো আমি বেলা থাকতে বের হয়েছি, 3টার আগ দিয়ে বের হয়েছি। এখন বাজে 3টা 10, আমি এখন ফার্ম গেটে। কি চমৎকার আবহাওয়া! আজকে একটু আগে আগেই বের হয়েছি, কারণ দেশে তো বাংলা ব্লকেট চলতেছে। তো রাস্তার মধ্যে দেরি হয়ে যেতে পারে বা বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, এই জন্য আগে থেকেই আর কি হাতে সময় নিয়ে গেছি, যেন সবকিছু ঠিকঠাক মতো আর কি টাইম ম্যানেজ করে করতে পারি। ইন কেস যদি কোনো ঝামেলা হয় খালি দৌড় দিয়ে চলে আসবো। আমি 3টা 25-এর মধ্যে বসুন্ধরা সিটিতে পৌঁছে গেলাম। তো হাতে অনেক সময় আছে, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভালো মতো আসতে পারছি। তো গত দিন আমি এই সিনেমা দেখতে একবার আসছিলাম, কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে সিনেমার শোটা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে আমাকে সিনেমা না দেখেই ফিরতে হয়। তো ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। চলে এসেছি সেকেন্ড টাইম আজব কারখানা দেখতে। আজকে যদি না দেখতে পারি তাহলে পালে সিনেমা দেখাই বাদ। গত সপ্তাহে আমি 4টা সিনেমা দেখছি, 7 দিনের 4টা সিনেমা। আর এই সপ্তাহ পুরা হইতেছে ফাঁকা গেল, পুরা সপ্তাহে একটা ছবি দেখতে পারি নাই। আজকে এটা প্রথম ছবি, এটা 2 দিন আগেও দেখতে আসছিলাম, কিন্তু সেই দিন দেখতে পারি নাই টেকনিক্যাল ইস্যুর কারণে, খালি হাতে ফেরত যেতে হয়েছে। তো এই ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টিং, পুরা সপ্তাহে মাত্র একটা ছবি, এ হতে পারে না। আর সিনেমাটা দেখলাম 2 বছর আগের, 2022-এ মুক্তি পাওয়া, সেইটা কিসের জন্য 2 বছর পরে মাত্র এতদিনে বাংলাদেশে মুক্তি দিয়েছে সেটাও বোধগম্য হইল না। আর সিনেমার যে লিড পরমব্রত চট্টোপাধ্যায়, ওকেও আমি চিনি না, নাম শুনছি কিন্তু তো ওর কোনো সিনেমা দেখি নাই, ওকে চিনি না। ঘেমে টেমে একদম শেষ, তার মধ্যে আবার চোখে গেছিল ময়লা। আমি এখন যাব আটে। লিফটের ভেতর একা থাকলে মনটা জানি কিরকম কাঞ্চি কাঞ্চি হয়ে যায়, তখন আর কি এরকম উদ্ভট কাজকর্ম করি। একটু আয়নাবাজি করলাম। বুঝো নাই ব্যাপারটা। এই তো আমি 8তলাতে চলে এসেছি, এখন যে সরাসরি টিকিটটা খরিদ করব। তো গতদিন আসছিলাম 11:30টায় সিনেমা দেখতে, সকালবেলা ফার্স্ট শো। তো তখন সিনেমা দেখতে খরচ হইতো 300 টাকা, কিন্তু আজকে এই ম্যাটিনি শো দেখতে হবে 50 টাকা এক্সট্রা গচ্চা দিয়ে। ভাবতেই মেজাজ খারাপ হয়ে যেতেছে, 50 টাকা! আর্ট ফিল্ম দেখার পিছনে আমার টাকা খরচ করতে খুব কষ্ট লাগে। এই ছবি যদি মধুমিতাতে দিত, 70 টাকা দিয়ে দেখে চলে আসতাম, সেইখানে 5 7 টা 35, 5 গুণ বেশি, 350 টাকা দিয়ে দেখতে হইতেছে। আজকে টিকিট কাউন্টারে এসে মেজাজ খারাপ হয়ে গেল। একে তো 4টা কাউন্টারের মধ্যে মাত্র একটা সচল আছে, বাকিগুলাতে মানুষ নাই, কোনোটাতে প্রিন্টার নষ্ট। তো যেটাতেও মানুষ আছে সেটাতে এক মদন এমন আইসা মানে ডিলে করতেছে, সিদ্ধান্ত নিতে পারতেছে না কোন সিনেমা, তারপর আবার ক্রেডিট কার্ডের ঝামেলা। মানে ওর টিকিট কাটতে 10 মিনিট খেয়ে ফেলছে। আমার টিকিট কাটতে তো এত সময় লাগে না রে ভাই, আমি 1 মিনিটের মধ্যে টিকিট কেটে ফেলি। এই ইডিয়েট গুলা অলওয়েজ আইসা ঝামেলা করে। যাই হোক, অবশেষে 3টা 38-এর দিকে আমি আজকে সিনেমার টিকিটটা হাতে পাইলাম। এখন আজকের শো ক্যান্সেল না হলে হয়েছে। এই আজব কারখানার মতো সিনেমা, এরকম বাকওয়াস সিনেমা দেখার জন্য আমার 2 দিন আসতে হইলো, এটা কোনো কথা? এটার জন্য বাজেট ধরে রাখছিলাম 300 টাকা, এখানে আজ এর কারণে আমার মিস গেল একদিন, খরচ বাইরে গেল। আজকে 350 টাকা দিয়ে এটা দেখতে গেছে এই বিকাল 4টার শো। এরপর টিকিট হাতে সিনেমার পোস্টার গুলার সাথে আমার ট্রেডিশনাল সেলফি। মাত্র বাজে 3টা 40, সিনেমা শুরু হইতে এখনো 35 মিনিট বাকি আছে। অনেক বেশি আগে চলে আসছে, সিনেমা শুরু হওয়ারও 35 মিনিট আগে টিকিট কাটছি। এখন আবুল তাবুল শুধু ঘুরে টুরে এখন আসতেছে ঘুম। সিনেমা কেটে দেখতে পারবো কিনা দেখা যাবে। পুরা সিনেমা জুড়ে ঘুমাইতেছি, পুরো টাকাটাই লস। এরপর ওয়েটিং জোনে 20 মিনিটের মতো একটা হালকা ন্যাপ নিয়ে একটু ঘুমটুম কাটিয়ে নিলাম, নইলে সিনেমা দেখার সময় আমি ঘুমায় যাবো। এরপর 20 মিনিটের মতো একটা হালকা ন্যাপ নিয়ে রিচার্জ হয়ে তারপর সিনেমা শুরু হওয়ার জাস্ট 3 মিনিট আগে আমি হলের ভিতর ঢুকলাম। আজকেও আমি একটা রেগুলার সিট কেটেছি H রোতে, H16। এই সিটটা আজকে আমার
আমি টিকিট কাটার সময় বলছিলাম যে মিডলে সিট দিতে, বললো হ্যাঁ আপনাকে মিডলে দেবো, তারপরেও দিচ্ছে হচ্ছে কর্নারের সিট। মেজাজটা কিরকম খারাপ হয় না? আর ইদানিং যে ব্যাপারটা বেশি দৃষ্টিকটু লাগে সেটা হইতেছে সিনেপ্লেক্সের হলের ভিতরের যে প্রিমিয়াম একটা লুক ছিল সেটা এখন আর নাই। সিট টিট ভাঙাচোরা, সিটের হ্যান্ডেল সব হইতেছে ভাঙাচোরা, উপর দিয়ে কভার লাগানো, কভারও ছিঁড়ে গেছে। তো এই জিনিসগুলা রিপেয়ার করা দরকার। তারপর যত্রতত্র পপকর্ন, ড্রিঙ্কস এসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো খুবই বিশ্রী একটা অবস্থা বর্তমানে হলের ভিতরে। এখন এইগুলা খুব বিশ্রী লাগে, খুবই ফালতু হল হয়ে গেছে। তারপর যথাসময়েই সিনেমাটা শুরু হইলো। তো আজকে হলে আমরা মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 20 জনের মতো ছিলাম। ম্যাক্সিমাম হইতেছে বয়স্ক মানুষ। এই সমস্ত আর্ট ফিল্ম তারাই দেখবে, কারণ জোয়ান চ্যাংরা পোলাপান তো আর আর্ট ফিল্ম দেখবে না, বুঝবেও না। তো সিনেমাটা দেখার সময় আমি ঘুমাই নাই, যেহেতু ঢোকার আগে 20 মিনিট একটা ন্যাপ নিয়ে ঢুকছিলাম। এই জন্য সিনেমা দেখার মাঝখানে আমার কোনো ঘুম আসে নাই, কিন্তু একদম লাস্ট মোমেন্টে ক্লাইম্যাক্সের সময় ঘুমাই এসে গেছে, তখন ঘুমাই গেছি। লাস্টে ক্লাইম্যাক্সে কি হলো কিছুই দেখতে পারি নাই। এমনিতে ছবিটা ভালোই লাগছে, খারাপ না, কিন্তু সিনেমার মাঝখানে একটা অপ্রয়োজনীয় দৃশ্য অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে ইমির সাথে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা সেক্সের সিন আছে সিনেমার মধ্যে। এটা রাখার কোনো দরকার ছিল না, খামাখা এটা যে কিসের জন্য রাখলো। সিনেমাতে যা দেখানো হয়েছে সেটা হইতেছে একজন রকস্টার, তার লাইফস্টাইল প্রথমে এক ধরনের থাকে, পরে তারপর ঘটনাক্রমে একটা অনুষ্ঠানের সাথে, একটা প্রোগ্রামের সাথে সে যুক্ত হয়ে ধীরে ধীরে সেটার প্রভাব তার জীবনের উপরে এমন ভাবে পড়ে যে তারপর একদম লাইফস্টাইল, গানের ধরন সবকিছুতেই একটা চেঞ্জ আসে। তো সিনেমাটা এদিক থেকে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না, একদমই ফালতু না। আর ক্লাইম্যাক্সে কি হলো এক্স্যাক্টলি আমি তো ঘুমাইছিলাম, এই জন্য আর কি দেখতে পারলাম না। কিন্তু লাস্ট যে সিনটা, যখন আর কি ঘুম ভাঙছে, দেখছি যে সিনেমা শেষ, এই সিনটা আমার কাছে জোস লাগছে। একদম হইতাছে স্লো মোশনে, কর্মরত একদম স্থির হয়ে আছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, আর দর্শকরা হই দিচ্ছে, মানে দর্শকরা মুভ করতেছে কিন্তু কর্মরত স্থির। মানে এই লাস্ট সিনটা জোস লাগছে। আর সব থেকে যেটা অবাক করা বিষয় লাগছে সেটা হইতেছে এইখানে অ্যাকচুয়ালি ছবির কাহিনীতে যা দেখানো হয়েছে, একজন রকস্টার যে গ্রাম্য পরিবেশে যে বাংলাদেশের যত ধরনের গান আছে, তো বাউল, তারপর জারি সারি, সবার সাথে মিশে তাদের সাথে আলোচনা করে, কথাবার্তা বলে, এক্স্যাক্টলি এই কাজটাই 1 দশক আগে বা তারও আগে বাপ্পা মজুমদার এই কাজটা করছিল। টিভির জন্য একটা প্রোগ্রাম করছিল গানের টানে। সে নিজে আর কি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বিভিন্ন ধরনের শিল্পীদের সাথে আর কি গান নিয়ে কথা বলছে। সেখানে আমি একটা পর্ব দেখছিলাম যে বাপ্পা মজুমদার একজনের কাছে গেছে, তার নাম হচ্ছে কেতাব আলী ভাই, সে ঘাটু গান গায়। তো সেই কেতাব আলী ভাই ওই পর্বের মধ্যে বাপ্পা মজুমদারের সাথে যা করছে, যে গান গাইছে, তারপর লাফালাফি করছে, বাপ্পা মজুমদারের কোলে উঠা বসছে গান গাইতে যায়। তো এই ছবির মধ্যে একদম হুবহু এক্স্যাক্টলি সেই সিনগুলা জাস্ট কপি পেস্ট মারা হয়েছে। তো এটা দেখে তো আমি লাভ দিয়ে উঠছি, আরে এই জিনিসটা আমি দেখছি। এখন কথা হইতাছে এই অনুষ্ঠানটা থেকে কি ইন্সপায়ার্ড হয়ে এই ছবিটা বানানো হয়েছে কিনা, আই ডোন্ট নো। আমার মনে হয় দুইটার মধ্যে কোনো কানেকশন আছে। যাই হোক, সিনেমাটা মোটামুটি ভালোই ছিল, একদমই ফালতু না। আই লাভ আর্ট ফিল্ম, কিন্তু আর্ট ফিল্মের পিছনে 350 টাকা খরচ করে ফেলা, এটা একটু দুঃখজনক লাগতেছে। এটা আরো কম দামে যদি দেখতে পারতাম 150-200 টাকার মধ্যে, তাহলে আর কি পোষাইতো। আর সিনেমাটা দেখতেও আমার 2 দিন লাগছে, তো এদিক দিয়ে আর কি খরচ বেড়ে গেছে, টাইম আর এফোর্ট বেশি দিতে হয়েছে। তো সব মিলে এটা একটা লস প্রজেক্ট ছিল। জাস্ট শুধু সিনেমাটা ভালো দেখে এখন আর কি বেশি উত্তেজিত হইতেছি না, রাগ উঠতেছে না, কিন্তু তারপরেও এটা একটা লস প্রজেক্ট ছিল। এটা ছিল আমার এবছর দেখা 54তম ছবি। তো এখন আমি 55 ছবি নিয়ে এক্সাইটেড, কারণ এটা হইতেছে আমার আরেকটা দীর্ঘদিনের স্বপ্ন। আমার প্রিয় মান্না ভাইকে বড় পর্দায় প্রথমবারের মতো দেখার একটা ইচ্ছা, সেটা পূরণ হবে আগামীকালকে 18 তারিখ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মান্না ভাইয়ের দেশপ্রেমিক এই সিনেমাটা দেখানো হবে। তো আমি ইনশাল্লাহ এটা দেখতে যাব, মান্না ভাইকে বড় পর্দায় প্রথমবার মতো দেখবো। এই সিনেমাটা যদিও আমি অলরেডি টিভিতে একবার দেখে ফেলছি, অনেক আগে দেখছিলাম। সিনেমাটা কাজী হায়াতের ছবি। তো সিনেমাটা ভালোই, খারাপ না। এই সিনেমাতে মান্না ভাইয়ের নাম থাকে খুব সম্ভবত মিল্টন, 1994 সালের ছবি। আর সিনেমাতে মান্না ভাই যদিও আর কি নায়ক, কিন্তু সিনেমার মেন কাহিনী তাকে ঘিরে না। সিনেমার কাহিনীটা হচ্ছে আলমগীরকে ঘিরে। আলমগীর একজন ফিল্ম ডিরেক্টর থাকে, তার ছবি বিভিন্ন ভাবে আটকে দেওয়া হয়, সে জেল খাটে, 20 বছর পরে জেল থেকে ফেরত আসে। তো অ্যাকচুয়ালি সিনেমার কাহিনীতে প্রোটাগনিস্ট হচ্ছে আলমগীর, মান্না ভাই এখানে জাস্ট আর কি অপশনাল একটা ক্যারেক্টার। কিন্তু তারপরেও মান্না ভাইকে বড় পর্দায় প্রথমবারের মতো দেখবো, এটাই হইতেছে আমার মূল আকর্ষণ। তো আজকের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, ভিডিওটা আর লম্বা না করি, এটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে 134তম ছবি দেশপ্রেমিক এর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ।